জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন আনি। হত্যা মামলায় এছাড়া উঠতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। একই মামলায় আসামি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি, অতিরিক্ত আইজিপি, ডিএমপি কমিশনার সহ 7 জন। দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন মোহাম্মদপুরের এক ব্যবসায়ী। পরে মোহাম্মদপুর থানাকে মামলাটি রেকর্ডের আদেশ দেন আদালত। অভিযোগে বলা হয় 19 জুলাই মোহাম্মদপুরে ছাত্র জনতার মিছিলে গুলি চালায় পুলিশ। তাতে স্থানীয় মুদি দোকানি আবু সাইদের মাথায় গুলি লাগলে সেখানেই তিনি মারা যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোরভাবে কোটা সংস্কার আন্দোলন দমনের যে আদেশ দেন, এ ঘটনা তারই প্রতিফলন বলে উল্লেখ করা হয় মামলায়। হত্যার বিচার সর্বোচ্চ যেটা হয় ফাঁসি, আমি সেটাই চাই। তারপরেও আমার কথা হচ্ছে যে শুধু এই একটা না, জুলাইতে সমস্ত বাংলাদেশে যত মানুষ, যত ছাত্র, যত শিশু, যত বৃদ্ধ, প্রত্যেকের খুনের বিচার চাই। বিজ্ঞ আদালত মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন এবং তদন্ত হবে। তদন্তের সাপেক্ষে মামলার আইনের প্রসিডিউর অনুযায়ী সর্বশেষ আমরা যতটুকু সাক্ষ্য প্রমাণ দেওয়ার চেষ্টা করব। প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৈঠকে বসেছেন উপদেষ্টারা। সেখানে আছেন সহকর্মী মুন্নাফ রশিদ। মুন্নাফ, কি কি বিষয়ে আলোচনা হচ্ছে, কি সিদ্ধান্ত আসতে পারে? মূলত আজকে আনুষ্ঠানিক যে বৈঠক, ক্যাবিনেট বৈঠক, সেই বৈঠকটি বসেছে 4টায় বসার কথা ছিল, কিন্তু তার কিছুক্ষণ পরেই শুরু হয়। একে একে উপদেষ্টারা প্রবেশ করতে থাকেন। এখন বৈঠক চলছে। কতক্ষণ বৈঠক চলবে সে বিষয়ে আসলে এখনই বলা যাচ্ছে না, তবে কি কি সিদ্ধান্ত হতে পারে সে বিষয়েও আমরা খুব জানতে পারিনি। তবে জানতে পেরেছি যে ছুটি এবং বিভিন্ন বিষয় সিদ্ধান্তের কিছু সিদ্ধান্ত আসতে পারে, যেমন 15ই আগস্ট যে ছুটি বহাল থাকবে কি থাকবে না সে বিষয়ে যেমন সিদ্ধান্ত আসতে পারে, তেমনি পরবর্তীতে এই যে এখন অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের অধীনে পরবর্তী বাংলাদেশের কী রূপরেখা হতে পারে সেসব বিষয়েও আজকে আলোচনা হচ্ছে এবং কী ধরনের সিদ্ধান্ত আসতে পারে বৈঠক শেষে আমরা নিশ্চয়ই জানতে পারবো। তবে যতটুকু জানতে পেরেছি যে ছাত্রদের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমরা গত কয়েকদিনে যে আলোচনা সমালোচনা শুনেছি, সেসব বিষয়গুলো নিয়ে আজকে সিদ্ধান্ত আসতে পারে। এখন বৈঠক চলছে। আমরা সন্ধ্যা 7টায় বৈঠক পরবর্তী একটি ব্রিফিং করা হবে। সেই ব্রিফিংয়ের পরে আপনাদের নিশ্চয়ই আপনার মাধ্যমে নিশ্চয়ই দর্শকদের জানাতে পারবো যে কী ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এর বাইরে এই বৈঠক শুরু হওয়ার আগে কিন্তু এখানে হিন্দু বৌদ্ধ পরিষদ সহ সংখ্যালঘুদের বেশ কয়েকটি সংগঠন এখানে আসেন এবং প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন। তারা বিভিন্ন দাবি দেওয়া তাদের ছিল, সেসব বিষয়গুলো প্রধান উপদেষ্টাকে জানান এবং আমরা তাদের কাছ থেকে যেটি জানতে পেরেছি যে তাদের 14, 15 এবং 16 আগস্ট কোনো ধরনের কর্মসূচি তাদের নেই বলে তারা এখানে ঘোষণা করে গেছেন। এর বাইরে এখন এসেছেন কিছু সচিবালয়ের কিছু কর্মচারীরা এসেছেন যে প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি দিতে, যে তাদের বৈষম্যের যে শিকার হয়েছেন, তারা পদোন্নতি পাননি, সেসব বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য তারা এখানে স্মারকলিপি দিতে এসেছেন। এর বাইরে এখন যে বৈঠক চলছে, বৈঠকটি চলমান রয়েছে। বৈঠক শেষ হলে যে ব্রিফিং করা হবে, সেই ব্রিফিংয়ের পরে হয়তো বা আপনাদের মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। ধন্যবাদ মুন্নাফ রশিদ। সহকর্মী মুন্নাফ রশিদ জানাচ্ছিলেন প্রধান উপদেষ্টার সমন্বয়ে বসা উপদেষ্টাদের বৈঠকের খবর। সনাতন ধর্মাবলম্বীদের বিভক্ত না হয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে এসে তিনি কথা বলেন। এর আগে সকালে অন্তর্বর্তী সরকারের আগে উপদেষ্টা বীর প্রতীক ফারুকী আজমের শপথ অনুষ্ঠান শেষে সরাসরি ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা। উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ও আইন উপদেষ্টা। এ সময় ডক্টর ইউনূস মন্দির কমিটির সঙ্গে মতবিনিময় করে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, এদেশের সব মানুষের অধিকার নিশ্চিত হবে। দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সাংবিধানিক অধিকার ভোগ করবে।
পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ, এইটি আমরা নিশ্চিত করতে চাই। এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি যেন না। আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে, সেটা পেলে আমাদের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে। যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু বুঝি, আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে, মানবিক অধিকার প্রতিষ্ঠিত সংবিধানে আছে। আমি এটাই হলো আমাদের মূল লক্ষ্য। আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক, আমি তমুক, আমি এইটা আবার পুরানো খেলায় চলে গেলেন। এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে। আপনারা বলেন যে আমি মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, আন্দোলনের শিক্ষার্থী হত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, খুঁজে বের করা হবে হুকুমের আসামিদের। সকালে পিলখানায় তিনি এ কথা বলেন। অনুতপ্ত, তাদের সবার লিস্ট আমাদের কাছে আছে। আপনারা 2-1 দিনের মধ্যে অ্যাকশন দেখবেন, কারণ আমি তো এটা মালিক না, আমি সাইন করতে পারি, এটা 2টা ধাপ গিয়ে তারপর এটা হবে। আশা করি আজকে বা কালকের মধ্যে আপনারা খবর জেনে দেবেন। ভবিষ্যতে পুলিশ যাতে মানবিক পুলিশ হিসাবে হয় তার জন্য একটা পুলিশ কমিশনের চিন্তা ভাবনা আমরা করছি। পুলিশ নিজেই বলছে যে আমরা পুলিশ কমিশনের আন্ডারে থাকতে চাই, আমরা কোনো পলিটিক্যাল কারোর আন্ডারে থাকতে চাই না, তাহলে আমাদেরকে এইভাবে ইউজ করবে। শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের আরও এক উপদেষ্টা ফারুক আজম বীর প্রতীক। সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেন তিনি। বলেন সরকারের লক্ষ্য পূরণে কাজ করবেন তিনি। প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের 14 উপদেষ্টার শপথ হয় 8 আগস্ট। পরে গতকাল শপথ নেন আরও 2 জন। নতুন সরকারের 17 উপদেষ্টার মধ্যে শপথ নেওয়ার বাকি ছিলেন ফারুক আজম বীর প্রতীক। সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই শপথ বাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। নতুন এই উপদেষ্টা বলেন যে প্রেক্ষাপটে এই সরকার তা পূরণ করতে তিনি কাজ করবেন। শপথ শেষ হলেও নতুন উপদেষ্টা কোনো মন্ত্রণালয় পাবেন তা এখনও চূড়ান্ত হয়নি। অনেক বড় দায়িত্ব সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা লাগবে, যে ক্ষেত্রে হোক, কারণ এটা রক্ত অতিক্রম করে আসছে। ছেলেরা এটার জন্য দেশবাসী রক্ত দিয়েছে, তো যে সংস্কারের জন্য তারা রক্ত দিয়েছে সেটা সংস্কার করতেই হবে। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। আন্দোলনে হত্যার দ্রুত বিচার করা সহ 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে কর্মসূচির প্রথম দিন হত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে সারা দেশ জুড়ে মামলা দেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। বিকাল 3টায় রাজু ভাস্কর্য থেকে এই কর্মসূচি শুরু হয়। রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া মিছিল হলপাড়া ভিসি চত্বর ঘুরে শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনার গিয়ে। এ সময় সমন্বয়করা বলেন হত্যার বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। সে সাথে আহত নিহতদের তথ্য সংগ্রহ করার কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তথ্য দিতে সকলকে সহযোগিতার আহ্বান জানান তারা। তারা যেটি বলছে শুধুমাত্র আইন বিভাগ না, এক পদ রাষ্ট্র সংস্কার শেষে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা দেবে সেনাবাহিনী। বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট রাজশাহী সেনানিবাস পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান জানান বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। পুলিশ কিছুটা ট্রমার মধ্যে রয়েছে। অল্প কিছুদিনের মধ্যে পুলিশ পুরোদমে কাজ শুরু করলে সেনাবাহিনী সেনানিবাসে ফিরে যাবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন জীবন বিপন্ন হতে পারে, ধর্মবর্ণ নির্বিশেষে এমন অনেককেই তারা আশ্রয় দিয়েছেন। তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, সেক্ষেত্রে তাদের বিচারের আওতায় আনা হবে। ব্লাডের টাকা জমা দেওয়া এলন রিসিট দেখাইছি, পরে কয় কি এই রিসিট হইব না, কিসের টাকা? আমি কি আপনি বিশ্বাস না করলে আপনি মেন খাতার দেখেন, আমার ফোন নাম্বার লেখা আছে এই জায়গায়,
পরে ফোন নাম্বার দেখলো, এরপরও আমার তারাই দিল দূর করে। আমাদের কার্যক্রমের অংশ হিসেবে এখানে এসেছি। এখানে এসে আমরা ওনাদের লাইসেন্স নাই প্রথমেই, আর ওনাদের এখানে কোনো যে আমাদের ব্লাড যে রাখার জন্য যে পর্যাপ্ত পরিমাণে টেম্পারেচার রাখতে হয়, আমরা এগুলো কিছুই পাই নাই। সর্বোচ্চ 35 দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়, তো সেখানে এক্সপায়ার ডেট 2026 সাল কেমনে হয় সেটা আমার জানা নেই। আর এছাড়াও কিছু ব্যাগ পাইছি, সেটার মধ্যে এটা একটা যে এখানে কোনো লেবেলিং করা নেই, এক্সপায়ার ডেট অর কালেকশন ডেট বা পেশেন্ট নেম কিছু নেই। শপথ নিলেন আপিল বিভাগে নিয়োগ পাওয়া 4 জন বিচারপতি। শপথ নেয়া 4 বিচারপতি হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক, বিচারপতি SM এমদাদুল হক। সকাল 10:30টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এই 4 বিচারপতিকে শপথ পড়ান। এ সময় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া। 12 আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ গোলাম সারওয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের 95-এর 1 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে হাইকোর্ট বিভাগে কর্মরত এই 4 বিচারককে আপিল বিভাগের বিচারক নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ হইতে কার্যকর হবে। এর আগে 10 আগস্ট পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের 6 বিচারপতি। হিংসা বিদ্বেষ নয়, অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চায় বিএনপি, জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 11:30টায় সৈয়দপুরের স্মৃতি অম্লান চত্বরে এক পথসভায় একথা বলেন বিএনপি মহাসচিব। হিন্দু সম্প্রদায়ের উপর যে কোনো ধরনের হামলা নির্যাতন প্রতিহত করতে হবে আহ্বান জানান তিনি। পথসভা শেষে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হন বিএনপির এই নেতা। অন্তর্বর্তীকালীন সরকার তারা দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে নির্বাচনের একটা পথ তৈরি করবে। সেই নির্বাচনের মধ্যে দিয়ে তখন নির্বাচন হবে, সেই নির্বাচনে রাজনৈতিক দলগুলো প্রতিযোগিতা করবে, যারা নির্বাচিত হবে জনগণের ভোটের মাধ্যমে তারাই সরকার গঠন করবে। সুতরাং কেউ কোথাও জবরদখল করতে যেন না যায়, সেটা আপনাদের দায়িত্ব। আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় দেশে হত্যাযজ্ঞ হয়েছে। জাতিসংঘের কাছে এই গণহত্যার সঠিক নিরপেক্ষ তদন্ত দাবি করে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। দুপুরে ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কের ভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামা উবায়েদ সাক্ষাৎ করতে আসেন। আলোচনা শেষে গণমাধ্যমকে জানান, গণ আন্দোলনে যে হত্যাকাণ্ড ঘটেছে তার পৃষ্ঠপোষকতা করেছিল শেখ হাসিনা সরকার। তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি করে হত্যার ঘটনা উদ্ঘাটন করতে হবে। এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনার দেশে ফিরে আসা না আসা তাদের নিজস্ব ব্যাপার, তবে এই গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি হতে হবে তাদের। বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে এটা সারা বিশ্বের কাছে ঘৃণিত হয়েছে এবং সারা বিশ্বে এটার প্রতিবাদ করেছে। সুতরাং আমরা মনে করি এই জন্য আন্তর্জাতিক মানের একটি স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে। আগামী দিনে বাংলাদেশে কেউ সাহস করবে না যে বাংলাদেশের নিজের দেশের নাগরিকদের হত্যা করে জোর করে ক্ষমতায় গিয়ে থাকার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যাতে কারো মনে আগামী দিনে না জাগে। এদিকে বাংলাদেশের ছাত্র জনতা গণ অভ্যুত্থানে ও সরকার পতনের সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। সোমবার সংবাদ সম্মেলনে কথা বলেন হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জ-পিয়েরে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার কথা প্রত্যাখ্যান করে প্রেস সচিব জানান, বাংলাদেশের জনগণকেই সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে। সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে কারিন জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরিস্থিতির পর্যবেক্ষণ করছে। টানা 36 দিনের কোটা সংস্কার আন্দোলনের পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশান্তরী হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৬ দিন বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। চলছে স্বল্প দূরত্বের মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন। আগামী বৃহস্পতিবার থেকে আন্তনগর ট্রেন চলাচল করবে। এর টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল বিকেল ৫টা থেকে। দেওয়া হচ্ছে ১০ দিনের আগের টিকিট। এর আগে রোববার রেলওয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, ২৬ দিন বন্ধ থাকার পর ১৫ আগস্ট থেকে সারা দেশে চলবে আন্তনগর ট্রেন। তবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন আপাতত বন্ধ থাকবে। এরপর সোমবার থেকে শুরু হয় মালবাহী ট্রেন চলাচল। আজ থেকে শুরু হয়েছে স্বল্প দূরত্বের মেইল ও কমিউটার ট্রেন চলাচল। এখন চারদিকে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। গাজার খান ইউনিসে আবাসন আল কাবিরা অঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। সোমবার সংবাদ মাধ্যম ওয়াফা এ তথ্যটি নিশ্চিত করে জানায়, বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাবের একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা পেশ করতে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবিত পরিকল্পনাটি বরাবর সমঝোতার টেবিলে না এনে নতুন কিছু প্রস্তাবনা নিয়ে আলোচনা হওয়া উচিত। অন্যদিকে দুটি বিচ্ছিন্ন ঘটনায় এক ইসরায়েলি বন্দীর মৃত্যুর বিষয়ে হামাসের দেয়া বিবৃতি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ইসরায়েল। অবিলম্বে এ ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। রাশিয়ার ১,০০০ বর্গ কিলোমিটার এলাকা দখলের দাবি করেছে ইউক্রেন। ২.৫ বছর ধরে চলমান ইউক্রেন রাশিয়া সংঘাতে মস্কোর দাবিতে এটাই কিয়েভের সবচেয়ে বড় পাল্টা হামলা বলে দাবি করেছে বিশ্বের গণমাধ্যমগুলো। ইউক্রেনীয় সেনাবাহিনীর শীর্ষস্থানীয় এক কর্মকর্তা জানান, রাশিয়ার কুরস্ক অঞ্চলে টানা ৭ দিন জোরালো হামলা চালানোর পর এই বিশেষ অপারেশন সফল হয়েছে। রাশিয়া সীমান্তে সফল একটি হামলা চালানোর প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া তার স্বার্থের জন্য একের পর এক স্বাধীন ভূখণ্ডে যুদ্ধ ঘোষণা করেছে। এবার মস্কোতে সেই মূল্য পরিশোধ করতে হবে। জবাবে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছে, কিয়েভের এই হামলা এক ধরনের উস্কানি। ইউক্রেনীয় সেনাদের কড়া জবাব দিতে রুশ সেনাদের নির্দেশ দিয়েছেন তিনি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।